সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা 10.3 অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে আমরা বৃত্তের উপর চারটা লেকচার দিয়েছি। আজকে আমাদের এটা হচ্ছে 5 নম্বর লেকচার। 10.3 অধ্যায়ে ছোট ছোট কয়েকটা ম্যাথ আছে, আর এখানে বেশ কয়েকটা সূত্র আছে। সূত্রগুলো আমাদেরকে দেখতে হবে। যেমন বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি আমরা শিখবো, তার আগে বৃত্তের পরিধিটা কি জিনিস আমার জানা দরকার। আমি বলছিলাম যে এই বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা। বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা। এই আবদ্ধ বক্ররেখাগুলোকে আমরা, এটা যদি বৃত্ত হয় তাহলে এই যে এটা হচ্ছে আবদ্ধ বক্ররেখা। এই আবদ্ধ বক্ররেখার যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে পরিধি বা পরিসীমা। তাহলে পরিধি কাকে বলবো? যে বৃত্তের যে আবদ্ধ বক্ররেখাটা আছে, এই আবদ্ধ বক্ররেখাটার দৈর্ঘ্যটাকেই বলবো আমরা পরিধি বা পরিসীমা। তাহলে যদি এই বৃত্তটার ব্যাসার্ধ আর হয়, বৃত্তটার ব্যাসার্ধ মনে করো যে আর, আর এটা যদি বৃত্তের ব্যাস হয়, এটা মনে করো যে বৃত্তের ব্যাস, এটাকে আমরা বলি ডি। ব্যাসকে ইংরেজিতে বলা হয় ডায়ামিটার, ডায়ামিটারে ডি দ্বারা প্রকাশ করা হয়। ব্যাসার্ধকে ইংরেজিতে বলা হয় রেডিয়াস, রেডিয়াসের আর ব্যবহার করা হয়। তারপরে এখন আমরা এই বৃত্তের পরিধি নির্ণয় করব। তাহলে বৃত্তের পরিধি কাকে বলবো? যে বৃত্তের যে একটি আবদ্ধ বক্ররেখা, এই আবদ্ধ বক্ররেখার দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে পরিধি। এখন আমরা পরিধি নির্ণয় করব। তাহলে পরিধি নির্ণয়, পরিধিকে ইংরেজিতে বলা হয় সার্কামফারেন্স। পরিধিকে সি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। যে মনে রাখবা যে কোনো বৃত্তের এই পরিধিটাকে যদি এই ব্যাস দিয়ে ভাগ করা হয়, তাহলে একটা মান পাওয়া যায়। এই মানটাকে বলা হয় 22/7 বা 3.14, 3.14। তাহলে বৃত্তের ব্যাস এবং পরিধি, বৃত্তের পরিধিটাকে যদি আমরা ব্যাস দিয়ে ভাগ করি, তাহলে একটা ধ্রুবক আসে। এই ধ্রুবকটাকে পাই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে যদি বলা হয় যে পাই কি, পাই কাকে বলে? যে বৃত্তে পাই একটি অনুপাত, যা হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত, অথবা পাই একটি ধ্রুবক যা বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে নির্দেশ করে। তাহলে এই বৃত্তের পরিধিকে আমরা সি দ্বারা প্রকাশ করি। আমি লিখে দিই যে মনে করি বৃত্তের পরিধি মনে করলাম যে সি, সি ফর সার্কামফারেন্স। তাহলে বৃত্তের এটা কি ব্যাস, বৃত্তের ব্যাস হচ্ছে কত? ডি। তাহলে আমি বললাম যে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত একটি ধ্রুবক, এই ধ্রুবকটাকে পাই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমি অতএব লিখতে পারি যে পাই সমান হচ্ছে সি ডিভাইডেড বাই ডি। এখন যদি আর গুণ করি, তাহলে এটা নিচে কোনো কিছু 1 আছে, 1 এর সাথে সি গুণ করলে হবে সি, সি ইজ ইকুয়াল হচ্ছে ডি পাই। আর এটা যদি ডি হয়, এই ডি সমান লেখা যাবে এই এই এটা ডিটা হচ্ছে ব্যাস, ব্যাসটা কি হয়? ব্যাসার্ধের দ্বিগুণ হয়। তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ব্যাস কত হবে? ব্যাস হবে টোয়াইস আর। তাহলে ডি সমান হবে টোয়াইস আর ইনটু পাই। তাহলে কি সমান? এটা হচ্ছে সি সমান। তাহলে অতএব সি সমান হচ্ছে টোয়াইস পাই আর। এই সি সমান টোয়াইস পাই আরটাকে, এই সি কে হচ্ছে পরিধি। তাহলে অতএব পরিধি সমান হচ্ছে টোয়াইস পাই আর, টোয়াইস পাই কত? আর। যেখানে 2 তো 2, পাই এর মান হচ্ছে 3.14 আর আর হচ্ছে ওই বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে বৃত্তের পরিধি কত, তাহলে বৃত্তের পরিধি হচ্ছে টোয়াইস পাই আর, যেখানে 2 হচ্ছে 2, পাই হচ্ছে 3.1416 বা 3.14 আর আর হচ্ছে ওই বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে আমার যদি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে আমি পরিধি নির্ণয় করতে পারবো, অথবা বৃত্তের যদি পরিধি দেওয়া থাকে, তাহলে আমি ব্যাসার্ধ বা ব্যাস নির্ণয় করতে পারবো। এবার আমরা দেখব বৃত্তের ক্ষেত্রফল।
এই যে একটা বৃত্ত, বৃত্তটা যখন আমরা ব্যাস ড্র করলাম তাহলে এটা হয়ে গেল অর্ধবৃত্ত। তাহলে এই বৃত্তটা এই প্রান্ত থেকে এখানে এক পাক ঘুরে আসলে যেটা হবে সেটাই তার পরিধি বা পরিসীমা। তাহলে এইখান থেকে যদি আমরা এক পাক ঘুরে আসি তাহলে সেটা হবে টুয়াইস পাই আর, যদি এই বৃত্তটার ব্যাসার্ধ আর হয়ে থাকে। তাহলে এখন এই বৃত্তটার আমি এটাকে এই কয়েকটা অংশে ভাগ করব, 1 2 3 4 5। নিচে এইভাবে ভাগ করি, 1 2 3 4 5। তাহলে এই বৃত্তটা এখন মোট 10টা অংশে বিভক্ত হইল। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। তার মধ্যে এই 5টা মিলে হচ্ছে অর্ধবৃত্ত আর এই 5টা মিলে হচ্ছে অর্ধবৃত্ত। এই বৃত্তটাকে এখন আমি জাস্ট একটা আয়তাকার শেপ দিব। এই যে এই এই যে আমি অংশগুলো দিচ্ছি, এই যে এরকম একটা অংশ, এই অংশটা এখানে দিলাম, মনে করো যে 1 নম্বর অংশটা এখানে দিলাম, 2 নম্বর অংশটা এখানে দিলাম, 3 নম্বরটা এই পাশে দিলাম, 4 নম্বরটা এই পাশে দিলাম, 5 নম্বরটা এই পাশে দিলাম, 6 নম্বরটা এই পাশে দেই, 7 নম্বরটা এই পাশে দেই, 8 নম্বরটা এই পাশে দেই, 9 নম্বরটা এই পাশে দেই, 10 নম্বরটা এই পাশে দেই। তাহলে আমার এটা একটা আয়তাকার শেপ হয়ে গেল। দেখো উপরে উপরে 5টা অংশ, 1 2 3 4 5, নিচে 5টা অংশ আছে 1 2 3 4 5। তাহলে এই যে 10টা অংশ আছে, এই যে এরকম এরকম 10টা অংশ আছে, এটা হচ্ছে একটা করে চাপ, আর্ক, যেটা তোমাদেরকে ডেফিনেশনে বলা হয়েছে চাপ বৃত্তের একটি অংশ। তাহলে এই যে এটা অংশ আছে, এই অংশটা বৃত্তের একটা চাপ, এই অংশটা বৃত্তের একটা চাপ, এই অংশ বৃত্তের একটা চাপ। তাহলে এই অংশটা এখানে আছে, এই অংশটা এইখানে আছে, এই অংশটা এইখানে আছে, এই অংশটা এইখানে আছে। তাহলে এই অংশটা দেখো এখানে মোট 10টা অংশ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা অংশের মধ্যে এই 10টা অংশের যে চাপগুলো আছে, এই 10টা অংশের চাপগুলো যোগ করলে হবে টুয়াইস পাই আর, বৃত্তের পরিধি সমান হবে। তাহলে এই 10টা অংশের মধ্যে উপরে কয়টা অংশ আছে? 5টা অংশ আছে। 5টা অংশ আছে মানে কি, পরিধির অর্ধেক আছে, পরিধির কত আছে? অর্ধেক আছে। হাফ অফ টুয়াইস পাই আর মানে কত আছে? পাই আর। তাহলে উপরে উপরে এইটুকু অংশ হচ্ছে যে পরিধির অর্ধেক, কারণ এটা হবে পাই আর। নিচের অংশটা হচ্ছে পাই আর, কারণ এই অংশগুলো যে আছে এই অংশগুলো সবগুলো 10টা অংশ যোগ করলে তো টুয়াইস পাই আর হবে। এই 10টা অংশের মধ্যে উপরে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। নিচে কয়টা আছে? 1 2 3 4 5। তাহলে উপরে পাই আর আছে আর নিচে কত আছে? পাই আর আছে। আর এইটা হচ্ছে ব্যাসার্ধটা। এই ব্যাসার্ধটা কত? এই ব্যাসার্ধটা কত তোমরা বলছো? আর। তাহলে এটা হচ্ছে আর। তাহলে এটা যদি একটা আয়তাকার শেপ হয় এবং তাহলে তার দৈর্ঘ্য হচ্ছে পাই আর, প্রস্থ হচ্ছে আর। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? বলো, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এইটার যে ক্ষেত্রফল হবে এই বৃত্তটারও তাই ক্ষেত্রফল হবে, কারণ এইটা ছিল বৃত্তাকার বা গোলাকার, এটাকে জাস্ট আমি একটা আয়তাকার শেপ দিলাম। এই দুটো জিনিসের মধ্যে কোনো পার্থক্য নাই, এটাকে জাস্ট আমি অন্যভাবে একটু সাজাইলাম। তাহলে এটার ক্ষেত্রফল যা হবে ওই বৃত্তটার ক্ষেত্রফলও তাই হবে। তাহলে এটার ক্ষেত্রফল কত আছে? তাহলে ক্ষেত্রফল সমান আছে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য যদি পাই আর হয়, প্রস্থ কত আছে? আর, তারপর কি হচ্ছে? পাই আর স্কয়ার। এটার ক্ষেত্রফল যা হচ্ছে, তাহলে এইটাই তো বৃত্তটা। বৃত্তটাকে তো আমি জাস্ট আয়তাকার ভাবে সাজাইলাম, তাহলে বৃত্তের ক্ষেত্রফল এটা হবে। তাহলে অর্ধেক বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল সমান কত? পাই আর স্কয়ার। তাহলে যেখানে পাই এর মান হচ্ছে 3.14, এটা একটা ধ্রুবক, যেটা হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত, এবং আরটা হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখন যদি বৃত্তের ব্যাসার্ধ বা ব্যাস দেওয়া থাকে তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, অথবা যদি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে আমরা ব্যাস বা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। জাস্ট একটু তোমাকে খালি সূত্রটা মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা কি কি শিখলাম? বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি হচ্ছে টুয়াইস পাই আর, এবং বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এবার আমরা একটু আরেকটা জিনিস দেখবো, যে সিলিন্ডার বা ব্লোন।
সিলিন্ডার বা বেলুন। সিলিন্ডারটা দেখতে গেলে তোমরা সিলিন্ডার অনেক জিনিস দেখছো, যে গ্যাসের সিলিন্ডার আছে, তারপরে যে তোমার বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে স্প্রেগুলো ব্যবহার করো, স্প্রেগুলো একটা সিলিন্ডার আকৃতি শেপ। হ্যাঁ, দেখো তোমাদের আমাদের এখানে একটা এয়ার ফ্রেশনার আছে, এটাও কিন্তু একটা সিলিন্ডার আকৃতির, এটা হচ্ছে একটা সিলিন্ডার আকৃতি। তাহলে সিলিন্ডারটা কি, তাহলে আমাদের সিলিন্ডারটাকে জানা দরকার। দেখো এখানে আমার কাছে একটা ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটরটা একটা আয়ত আকৃতির জিনিস, ক্যালকুলেটর একটা আয়ত আকৃতির জিনিস। এইটা ক্যালকুলেটর যদি আমি এইটাকে ঠিক রেখে এটাকে যদি আমি ঘুরাইলেই এটাকে যদি আমি ঠিক রেখে যে কোনো একটাকে এইটাকে এই ক্যালকুলেটরটা যদি আমি এই 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 অক্ষ, এটা কিন্তু অক্ষ ধরে এটাকে ঠিক রেখে এইভাবে ঘুরাই, দেখো এটা একটা গোলাকার শেপ হবে, এই গোলাকার শেপটাই হবে সিলিন্ডার। তাহলে কি হচ্ছে, যে কোনো একটা আয়তক্ষেত্রকে বা বর্গক্ষেত্রকে, কোনো একটা আয়তাকার আকৃতির বা বর্গ আকৃতির জিনিসকে যদি আমরা একটা একটা বাহুকে স্থির রেখে চারপাশে এক পাক ঘুরে নিয়ে আসি, তাহলে যে ঘনবস্তুটা হবে এই ঘনবস্তুটা হবেই সিলিন্ডার। দেখো তোমরা একটু লক্ষ্য করো, এটা কিন্তু আমি স্থির রাখি, এটাকে স্থির রাখি, দেখো আমি ঘুরাচ্ছি, ঘুরাইলে কিরকম হবে বলো দেখি। এটাকে যখন আমি স্থির রাখতেছি এই বিন্দুতে, এই বিন্দুতে স্থির রাখতেছি, এটাকে এইভাবে ঘুরাচ্ছি, তারপরে এটা কি হবে, এইরকম হবে। তাহলে উপরে একটা এইরকম হবে, উপরে একটা এইরকম হবে, এটা এইরকম হবে একটা সিলিন্ডার। তাহলে এটা হবে আমার কি সিলিন্ডার। তা সিলিন্ডার কি, কোনো আয়ত আকৃতি বা বর্গ আকৃতির বস্তুকে যদি একটা বাহুকে স্থির রেখে চারপাশে এক পাক ঘুরে নিয়ে আসি, তাহলে যে ঘনবস্তু উৎপন্ন হয় ওই ঘনবস্তুটাকে বলা হবে সিলিন্ডার বা বেলুন। এখন আমরা সিলিন্ডার বা বেলুনটা দেখি। সিলিন্ডার বা বেলুনের আমরা ক্ষেত্রফল দেখব আর আয়তন দেখব। দেখো এখানে একটু লক্ষ্য করো জিনিসটা তোমরা, এটা একটা মনে করো যে আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রে এই বাহুটাকে স্থির রাখবো, যেই বাহুটাকে স্থির রাখা হয় তাকে অক্ষ বলা হয়, আর স্থির বাহুর বিপরীতে যে বাহুটা আছে তাকে সৃজক রেখা বলা হয়। তাহলে দেখো এই যে বাহু যদি আমি স্থির রাখি, এটাকে স্থির রেখে যদি আমি এটাকে চারপাশে একবার ঘুরাই, তাহলে শেপটা হবে এইরকম, তাহলে এটাও ঘুরবে, তখন এটা আমার হবে একটা সিলিন্ডার। এটা আয়তাকার বস্তু ছিল, এটা এই বাহুটাকে, তাহলে এইটা হবে আমার অক্ষ, এটাকে বলবো আমি অক্ষ। আর এইটাকে বিপরীত বাহু যেটা আছে, এটার বিপরীতে যেটা ঘুরতেছে ওইটাকে আমরা বলবো সৃজক রেখা, আর এইটাকে বলবো আমরা ব্যাসার্ধ, এটাকে বলবো আমরা ব্যাসার্ধ। এই অক্ষটাকে আমরা উচ্চতা হিসেবে ব্যবহার করে থাকি। তাহলে এই জিনিসটা যদি আমরা ক্ষেত্রফল বাই করতে চাই, এই সিলিন্ডারটা আমরা কি বাই করবো, ক্ষেত্রফল। তাহলে সিলিন্ডারের ক্ষেত্রফল, সিলিন্ডারের ক্ষেত্রফল আমরা বাই করবো। এইখানে দেখো এই সিলিন্ডারটা যদি ব্যাসার্ধ আর হয়, সিলিন্ডারটার ব্যাসার্ধ কি হয়, মনে করো যে সিলিন্ডারটার ব্যাসার্ধ আর হয় এবং উচ্চতা এইচ হয়, তাহলে এইখানে মোট তিনটা অংশ আছে। এই যে উপরে একটা বৃত্তাকার অংশ আছে, এইখানে দেখো এই যে উপরে একটা অংশ বৃত্তাকার, নিচে একটা অংশ বৃত্তাকার, এই দুইটা অংশের ক্ষেত্রফলের সাথে এই যে বক্রতলটা আছে, এই যে বাকি অংশটা আছে, এই বাকি অংশটার ক্ষেত্রফল যোগ করলে পুরো আমি এই সিলিন্ডারটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে কিসে লাগতেছে, আমাকে তলগুলোর ক্ষেত্রফল লাগতেছে, এইটা তল বা এইটা তল, এই দুইটা তলের ক্ষেত্রফল লাগবে। এই দুইটা তলের ক্ষেত্রফলের সাথে এই যে বক্রতলটা আছে, এই যে এই অংশটুকু আছে, এই অংশটুকুর ক্ষেত্রফল যোগ করলেই সেটা পাওয়া যাবে সিলিন্ডারটার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সিলিন্ডারের ক্ষেত্রফল বলতে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল বোঝানো হয়ে থাকে। তাহলে সিলিন্ডারের ক্ষেত্রফল যদি আমরা পাইতে চাই, তাহলে দেখো আমাকে এই অংশটার ক্ষেত্রফল লাগবে। তাহলে এইটার ক্ষেত্র, এটা কি, এটা একটা বৃত্তাকার, এটার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে সিলিন্ডারের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাকে এইরকম দুইটা অংশ পাওয়া যাবে, এই একটা এইরকম অংশ, একটা এইরকম অংশ। এই অংশটার ক্ষেত্রফল কত বলো দেখি, পাই আর স্কয়ার। এই অংশটার ক্ষেত্রফল কত বলো দেখি, পাই আর স্কয়ার। এটা উপরের অংশটা যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এটা নিচের অংশটা, এটা যদি আর হয়, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এখন আমার এই যে বক্রতলটা লাগতেছে, এটার নাম হচ্ছে বক্রতল। এই বক্রতলটা একটু আয়ত আকৃতির হবে। এখন তোমাদের কোশ্চেন, যে বক্রতলটা কেমন করে একটু আয়ত আকৃতির হয়, এটা তো কেমন জিনিস। দেখো তুমি এইটাকে চিন্তা করো,
এই জিনিসটাকে যদি আমি এটা মনে করো আমাদের একটা আমার কাছে একটা ছুরি আছে বা যে কোনো একটা জিনিস আছে কাটার মতো একটা জিনিস আছে, এটাকে যদি আমি এই পাশে কেটে দেই, সোজা বরাবর কাটি এটাকে এইরকম করে এখানে বসাই দিই, তাহলে শেপটা কীরকম হবে দেখো। এটাকে আমি কাটলাম, এটাকে আমি কেটে নিলাম, কেটে নিয়ে এটাকে সোজা করলাম, সোজা করে এটাকে এখানে যদি বসাই দিই তাহলে শেপটা হবে এইরকম, শেপটা আসবে এইরকম। তাহলে এই বক্রতলটা আসলে একটা আয়তাকৃতি। এখন এটা দেখো এইখানে এই বৃত্তের পরিধি কত বলো দেখি, টয়েস পাই আর, আর এটা হচ্ছে তার উচ্চতা হচ্ছে কত, উচ্চতা। তাহলে এখানে এইটাকে যদি আমি এইভাবে কেটে এইভাবে সোজা করে দিই তাহলে এই উচ্চতাটা তো একই থাকবে। এটা উচ্চতা যদি এইচ হয় তাহলে এটা অবশ্যই এইচ হবে। আর এইখানে এইটা অংশ কত গুণটা হবে, এই বৃত্তের পরিধিটা টয়েস পাই আর, এই টয়েস পাই আরটা যত আমি এইভাবে সোজা করে দিব, তাই না? তাহলে এখানে কত হবে বলো দেখি, টয়েস পাই আরই হবে। তাহলে এই যে আয়তটা থাকবে, এই আয়তটার দৈর্ঘ্য হবে টয়েস পাই আর এবং উচ্চতা প্রস্থটা হবে কত, এইচ। তাহলে এটা ক্লিয়ার কি তোমরা? দেখো এইটাকে আমি এখানে কাটলাম, মাঝ বরাবর কেটে দিলাম, এটা মনে করো আমার এইভাবে আছে, এই দেখো এটা আমার একটা সিলিন্ডার, এটা একটা আমার সিলিন্ডার। এই সিলিন্ডারটার পরিধি কিন্তু টয়েস পাই আর, এই সিলিন্ডারটার পরিধি টয়েস পাই আর উচ্চতা কত, এইচ। যখন এটাকে আমি মাঝখানে কাটতেছি, এই দেখো মাঝখানে কেটে দিলাম, কেটে দিয়ে এটাকে টেনে সোজা করে দিলাম, দেখো দেখি এটা আয়তাকৃতি শেপ হলো না? তাহলে এটা কি এইটুকু কত ছিল, টয়েস পাই আর ছিল, এটা এখানে সোজা হয়ে গেলে টয়েস পাই আর হয়ে যাচ্ছে, আর উচ্চতা এইচ তো অপরিবর্তিত আছে। তাহলে আমার যে অংশটা থাকবে এই অংশটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে কি বলো দেখি, টয়েস পাই আর ইন্টু এইচ সমান হচ্ছে কত, টয়েস পাই আর এইচ। এই তিনটা অংশ যদি আমি যোগ করি তাহলে আমি পুরো সিলিন্ডারটার ক্ষেত্রফল পেয়ে যাব, পুরো অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব। এই যে উপরের বৃত্তটার ক্ষেত্রফল, এই যে এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, এবং এই যে অংশটা আছে এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে টয়েস পাই আর এইচ। এই তিনটা অংশের ক্ষেত্রফল যোগ করলে আমি পুরো সিলিন্ডারটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমার এখানে হচ্ছে সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এই অংশটা হবে, এটা কিন্তু হবে বক্রতলের ক্ষেত্রফল। কোনটা হচ্ছে, এটাকে আমরা সিলিন্ডারের বক্রতল বলে থাকি, এই অংশটাকে আমরা সিলিন্ডারের কি বলে থাকি, বক্রতল বলে থাকি। তাহলে এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল আর এটা হচ্ছে তলের ক্ষেত্রফল। তাহলে তলের ক্ষেত্রফলের সাথে বক্রতলের ক্ষেত্রফল যোগ হলে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল পাওয়া যাবে। তলের ক্ষেত্রফল, এই যে তল দুইটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, এটার ক্ষেত্রফল হচ্ছে কত বড় দেখি, পাই আর স্কয়ার, আর এটার ক্ষেত্রফল বাই করলাম আমরা টয়েস পাই আর এইচ, যেটাকে আমরা বক্রতলের ক্ষেত্রফল বলে থাকি। তাহলে তলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার যোগ করলে 2 পাই আর স্কয়ার প্লাস বক্রতলের ক্ষেত্রফল টয়েস পাই আর এইচ। এখান থেকে এই যে টয়েস পাই আর কমন নেওয়া যায়, এখান থেকে যদি আমি টয়েস পাই আর কমন নেই তাহলে এখানে আর কয়টা আছে, দুইটা আছে, একটা কমন তাহলে আরেকটা থাকে, প্লাস এখান থেকে টয়েস পাই আর সরে গেলে থাকলে কত, এইচ। তাহলে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে টয়েস পাই আর ইনটু আর প্লাস এইচ। তাহলে একটা সিলিন্ডারের ক্ষেত্রফল যদি আমি নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই এই সিলিন্ডারটার আমার উচ্চতা জানতে হবে এবং ওই সিলিন্ডারটার ব্যাসার্ধ জানতে হবে। এই দুইটা যদি না জানা থাকলে আমি কখনোই সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না। তাহলে আমার একটা সিলিন্ডারে যদি ব্যাসার্ধ এবং উচ্চতা দেওয়া থাকে তাহলে আমি ওই সিলিন্ডারটার কি করতে পারবো, বার করতে পারবো, আমি ওই সিলিন্ডারটার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। যেটা তোমাদের উদাহরণে একটা ম্যাথ আছে, ওইখানে কিন্তু বক্রতলের ক্ষেত্রফল চাইছে, তাহলে তোমাকে অবশ্যই বক্রতলের ক্ষেত্রফলটা মনে রাখতে হবে। এই বক্রতলের ক্ষেত্রফল কত বলো দেখি, টয়েস পাই আর এইচ। উদাহরণে দেখবা যে চাচ্ছে যে সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো, সেখানে আবার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করে দিলে কি হবে, মার্কস পাওয়া যাবে, কিন্তু দুইটা করে শূন্য পাওয়া যাবে।
তাহলে সেক্ষেত্রে জিনিসটা তোমাকে মনে রাখতে হবে যে এখানে আমাকে সমগ্রতলের ক্ষেত্রফল চাচ্ছে নাকি বক্রতলের ক্ষেত্রফল চাচ্ছে। এখানে ম্যাথ খুব কম আসে, যদিও বৃত্ত থেকে ওই থিওরিগুলো বেশি আসে, উপপাদ্যগুলো আসে। তাহলে তোমাকে যখন ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে, তারপরে 2 মার্কসের জন্য আসলো বা 4 মার্কসের জন্য আসলো, সেক্ষেত্রে তুমি দেখবা যে ওইখানে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতেছে নাকি সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করছে। উদাহরণে যে ম্যাথটা আছে ওইখানে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, আর বইয়ের যে ম্যাথটা আছে বইয়ের সমেতটা সম্পূর্ণ ম্যাথটাতে কি বের করতে বলছে, তোমার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখন তোমরা 10.3 অধ্যায় দেখো। 10.3 অধ্যায়ের দেখো এই যে 8 নাম্বার উদাহরণগুলো তো একবারে সহজ। তোমার এই যে 11 নাম্বার থেকে শুরু হয়ে গেছে, পছন্দ মতো কেন্দ্র ব্যাসার্ধ নিয়ে পেন্সিল কম্পাস ব্যবহার করে একটি বৃত্ত আঁকো, এটা করতে পারবা। 12 নাম্বার দেখো নিম্নবর্ণিত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি নির্ণয় করো। ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের পরিধি নির্ণয় করতে হবে। যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে বৃত্তের পরিধি নির্ণয় করা একেবারে সহজ করা। আমি একটু আগেই তোমাদেরকে পরিধি শিখাইলাম, এই জন্য আমি সূত্রগুলো কষ্ট করে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে বৃত্তের পরিধি টয়েস পাই আর, কিভাবে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, কেন সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল টয়েস পাই আর ইনটু আর প্লাস এইচ। এটা আমার শেখার একটা কারণ, এখানে সব কিছু দেওয়া আছে, শুধু মানগুলো বসাই দিবে, তোমাদের অঙ্ক হয়ে যাবে। যাক, তাহলে তোমরা এখানে 11 থেকে শুরু করে 18 পর্যন্ত অঙ্কগুলো করে নিবে। এইখানে অঙ্ক করার কিচ্ছু নাই। হ্যাঁ, জাস্ট আমি শুধু 17 নম্বর অঙ্কটা একটু দেখাবো। 17 নম্বর ম্যাথটা একটু দেখাই দিব। দেখো তোমরা একটু 17 নম্বর ম্যাথটা, 17 নম্বর ম্যাথটাতে একটা দেওয়া আছে, আমি একটু বড় করি ড্র করি বৃত্তটা। এই যে একটা বৃত্ত দেওয়া আছে এইভাবে দিয়ে, এখানে ছোট ছোট দুইটা বৃত্ত দেওয়া আছে, আর এখানে একটা আয়তাকার অংশ দেওয়া আছে। এই বৃত্তটা মনে করো যে কালার করা আছে। এখন এই পুরো বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার। এই বৃত্তটা যে আছে, এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার। এটা কত সেন্টিমিটার? 14 সেন্টিমিটার। আবার এই যে ছোট ছোট বৃত্তগুলো আছে, এইটা বৃত্ত আর এইটা বৃত্ত একই। এই বৃত্তগুলো ব্যাসার্ধ দেওয়া আছে, এই বৃত্তটার ব্যাসার্ধ দেওয়া আছে কত বড় দেখি, 1.5 সেন্টিমিটার। 1.5 সেন্টিমিটার গেল। এই 1.5 সেন্টিমিটার দেওয়া আছে বৃত্তটার ব্যাসার্ধ। আর এই যে আয়ত অংশটা আছে, এর দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। এর দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেন্টিমিটার আর প্রস্থ দেওয়া আছে 1 সেন্টিমিটার। এখন বলতেছি যে এটা একটা পুরো বোর্ড, এটা একটা 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, এটা একটা পুরো বোর্ড। এই বৃত্তাকার বোর্ড থেকে 1.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা বৃত্ত এবং 3 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্র কেটে নেওয়া হলো। তাহলে অবশিষ্ট অংশের ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা পুরো ক্ষেত্রফল থেকে যদি এই তিনটে ক্ষেত্রফল যোগ করে বিয়োগ করে দেই, এই তিনটে ক্ষেত্রফল আগে যোগ করব, এটা ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। যেহেতু এর ব্যাসার্ধ দেওয়া আছে 1.5, তাহলে ক্ষেত্রফল, এটা বৃত্ত, এর ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার, পাই ইনটু 1.5 এর উপর স্কয়ার। তাহলে এরকম কয়টা আছে? দুইটা আছে। এই দুইটার সাথে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ 3 গুণন 1। এই ক্ষেত্রফল তিনটা যোগ করে পুরো ক্ষেত্রফলটাকে যদি বিয়োগ করে দেই, তাহলে কি বাকি অংশটার ক্ষেত্রফল পাওয়া যাবে কিনা? অবশ্যই বাকি অংশটার ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে আগে আমাকে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমি লিখি 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল সমান কত হবে বলো দেখি? পাই 14 স্কয়ার। পাই 14 স্কয়ার মানে কত? পাই এর মান হচ্ছে 3.14। পাই এর মান কত? 3.14। 3.14 ইনটু 14। 14 এর উপর স্কয়ার মানে কি? 14 মাল্টিপ্লাই 14, 196। 196 এটা গুণ করলে কত হয়? ইনটু 3.14, এটা হচ্ছে তোমার 615.44। 615.44। এখন 1.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট লিখি। 1.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল হবে কত? পাই 1.5 স্কয়ার
পাই এর মান হচ্ছে 3.14 ইন্টু 1.5 এর উপর স্কোয়ার দেই, 1.5 এর স্কোয়ার দিলে 2.25 এর সাথে 3.14 গুণ করে দিই, গুণ করে দিলে হবে কতটা আসছে বল দেখি 7.065 7.065 তারপরে এরকম 1.5 সেন্টিমিটার সাথে বিশিষ্ট দুইটা আছে, আর এবার 3 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 1 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়তের ক্ষেত্রফল সমান কি আয়তের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 3 ইন্টু 1 সমান হচ্ছে 3, তাহলে এটা হলো বর্গ সেন্টিমিটার, তাহলে এটা বর্গ সেন্টিমিটার, এটা বর্গ সেন্টিমিটার। তাহলে এটা থেকে এইরকম বৃত্ত কয়টা আছে 1.5 সেন্টিমিটারের সাথে বৃত্ত কয়টা আছে দুইটা, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে দুইটার ক্ষেত্রফল পাওয়া যাবে, তাহলে এইটা থেকে এইটা 2 গুণ আর এইটা বিয়োগ করে দিতে হবে, তাহলে অতএব অবশিষ্ট অংশের ক্ষেত্রফল, অবশিষ্ট অংশের ক্ষেত্রফল সমান কত আছে 615.44 মাইনাস এটা কত আছে 2 ইন্টু 7.065 প্লাস কত 3, এই দুইটা বৃত্তের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যোগ করে টোটালটা থেকে বিয়োগ করে দিতে হবে, তাহলে এটা কত হয় বলো দেখি 0.765 ইন্টু 2 প্লাস কত আছে 3 17.13 615.44 মাইনাস 17.13, তাহলে এটা করলে কত হচ্ছে 615.44 মাইনাস 17.13, এটা হচ্ছে তোমার 598.31, তাহলে এত বর্গ সেন্টিমিটার, তাহলে অবশিষ্ট অংশটা দৈর্ঘ্য হচ্ছে কত 598.31 বর্গ সেন্টিমিটার। এইভাবে তোমরা বাকি ম্যাথগুলা করে নিও, ঠিক আছে। তাহলে আমাদের বৃত্ত শেষ, আমরা নেক্সট দিনে দেখি অন্য অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।